আসসালামু আলাইকুম। সহজ পাঠের পক্ষ থেকে আজকে আমি আছি শ্রাবণী মিম। আজকে আমাদের আলোচনার বিষয় ছন্দ। এই ছন্দ নিয়ে আলোচনা করতে গেলে কতগুলো বিষয় আগে জানতে হবে, সেগুলো আমি আগে ধাপে ধাপে জানাবো এবং পর্যায়ক্রমে আমরা 3টি ছন্দ অর্থাৎ স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। এখন ছন্দ সম্পর্কে আগে আমাদের জানতে হবে অক্ষর। তো অক্ষরের ব্যাপারে আমরা আগে লিখব অক্ষর। অক্ষর বলতে বোঝানো হয় যে শব্দের উচ্চারিত সংক্ষিপ্ত রূপকে অক্ষর বলে। শব্দের উচ্চারিত সংক্ষিপ্ত রূপকে অক্ষর বলে। এখন অক্ষর কত প্রকার? অক্ষর মূলত 2 প্রকার। এক, মুক্তাক্ষর। 2, বদ্ধাক্ষর। অক্ষর মূলত এই 2 প্রকার। এখন মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর এই 2টি অক্ষরেই মূলত এই 3 প্রকার ছন্দ অর্থাৎ স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ, এই অক্ষরকে নিয়েই মূলত এই 3টি ছন্দের মাত্রা বিন্যাস করা হয়। এখন আমরা প্রথমেই জেনে নিলাম অক্ষর কাকে বলে, অক্ষর কত প্রকার। এখন আমরা জানব এই অক্ষরগুলোর অর্থাৎ মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরের যে মাত্রা, সেই ব্যাপারটা আমরা জানব। মুক্তাক্ষরে যেই মাত্রাটা আমরা ছন্দ বিন্যাসের ক্ষেত্রে লক্ষ্য করি, সেটা মূলত এরকম চন্দ্রবিন্দুর মতো হয়, অর্থাৎ মুক্তাক্ষরের ছন্দর মাত্রাটা হয় এরকম এবং বদ্ধাক্ষরের ছন্দের মাত্রাটা হয় এরকম। এগুলো আমরা নোট করে নেব, নোট করে নিয়েই বাকিগুলো আলোচনা করব। যেসব স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে মৌলিক স্বরধ্বনিগুলো ব্যবহৃত হয়, যেমন হচ্ছে অ, আ, এ, ই, তারপরে হচ্ছে ও, অ এবং এই 7টা অর্থাৎ যেসব স্বরধ্বনি মৌলিক, এই মৌলিক শব্দগুলো উচ্চারিত হয় তাকেই হচ্ছে মুক্তাক্ষর বলা হয়। এবং বদ্ধাক্ষরের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো যেসব অক্ষর উচ্চারণের শেষে মুখগহ্বর অর্থাৎ ও, আ এগুলো উচ্চারিত না হয়ে বন্ধ হয়ে যায়, যেমন কাক বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি উচ্চারণ করি যে মেঘা, তাহলে দেখা যাচ্ছে মেঘা স্বরে উচ্চারিত হচ্ছে এবং কাক শেষে বন্ধ হয়ে যাচ্ছে, কাক আগে টানা যাচ্ছে না। এই হচ্ছে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরের মধ্যে পার্থক্য। আমরা জেনে নিলাম অক্ষর কাকে বলে। এবার আমাদেরকে একটা নোট করতে হবে, সেটা আমি দিয়ে দিব এবং সেটা মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে এমনভাবে মুখস্থ করতে হবে যেন আপনি কোনো একটা ছন্দ যখন করবেন তখন ওটা খুব সংক্ষেপে আপনার মাথায় চলে আসে, এভাবে আপনাকে মুখস্থ করতে হবে। স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো প্রদান করা হলো, আপনারা খুব ভালোভাবে এগুলো নোট করে নেবেন এবং খুব ভালোভাবে এগুলো মনে রাখার মতো করে পড়বেন। একটা জিনিস আমাদের মাথায় ঢোকাতে হবে যে মুক্তাক্ষর সবসময় এই স্বরবৃত্ত ছন্দ হোক, মাত্রাবৃত্ত ছন্দ হোক বা অক্ষরবৃত্ত ছন্দ হোক, সব ক্ষেত্রে এটার মাত্রা সবসময় এক মাত্রার হবে। এবং আর একটা জিনিস যে স্বরবৃত্ত ছন্দের যে বদ্ধাক্ষর, এই বদ্ধাক্ষরটাও সবসময় এক মাত্রার হবে। এবং মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্তাক্ষর সবসময় এক মাত্রার হবে, বদ্ধাক্ষর 2 মাত্রার হবে এবং অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে মুক্তাক্ষর হবে 1 মাত্রার এবং বদ্ধাক্ষর যদি প্রথমে থাকে তাহলে হবে 1 মাত্রা, যদি মাঝে থাকে তাহলে হবে 1 মাত্রা, যদি শেষে থাকে তাহলে হবে 2 মাত্রা এবং যদি এক অক্ষর বিশিষ্ট থাকে তাহলে হবে 2 মাত্রার। এই 4টা আপনারা তুলে নেবেন এবং মুখস্থ করে নেবেন। ছন্দবিন্যাসের ক্ষেত্রে আরো কয়েকটি বিষয়, সংক্ষিপ্ত কয়েকটি বিষয় জানতে হবে।
তার মধ্যে একটি হচ্ছে জ্যোতি, জ্যোতি এবং ছেদ চিহ্ন, ছেদ চিহ্ন এ ব্যাপারে আমাদের জানতে হবে। জ্যোতি হচ্ছে যে কবিতায় আবৃত্তির সময় যে বিরতি, তাকেই হচ্ছে জ্যোতি বলা হয়। কবিতা আবৃত্তি উচ্চারণ বিরতি, এটা হচ্ছে উচ্চারণের বিরতি। আর ছেদ হচ্ছে যে কবিতা আবৃত্তির সময় যে অর্থের যে বিরতি ঘটে, অর্থের যে বিরতি, সেটাই হচ্ছে ছেদ। এখানে একটা লাইন, এখানে তো দাদের কবর ডালিম গাছের তলে। এখন এখানে আমাদের দেখতে হবে যে জ্যোতি চিহ্নটা কি। জ্যোতি হচ্ছে আমরা বলেছিলাম উচ্চারণের যে বিরতি, আর ছেদ হচ্ছে অর্থের যে বিরতি। এখানে দেখুন, এখানে তোর, এখানে তোর, এখানে উচ্চারণে একটা বিরতি ঘটলো, এখানে তোর দাদের কবর, এখানে আর একটা বিরতি ঘটলো ডালিম গাছের এবং তলে। এই যে আমরা এখানে বিচ্ছেদ করলাম এক একটা উচ্চারণের, এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, মূলত এটাই হচ্ছে এই ছেদ চিহ্ন। এবং আমরা যদি এটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, এই যে একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এই জায়গায় এখানে দেখবেন যে 4টা পর্ব, হ্যাঁ, একটা পর্ব, 2টা পর্ব এবং 3 নম্বর পর্ব, 4 নম্বর পর্ব। এই যে 4টা পর্ব, এই পর্বগুলোকে আমরা ভাগ করেছি ছন্দ বিশ্লেষণের ক্ষেত্রে। এই পর্বগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা সংক্ষেপে এখানে শিখলাম হচ্ছে জ্যোতি, ছেদ এবং পর্ব। পর্বটা আমরা শিখে গেলাম। স্বরবৃত্ত ছন্দ, যে ছন্দের বদ্ধাক্ষর বা যুগ্মধ্বনি সবসময় এক মাত্রার হয়, এক মাত্রার হয়, তাকে স্বরবৃত্ত ছন্দ বলা হয়। যুগ্মাক্ষর বা বদ্ধধ্বনি আমরা শিখেছি বা জেনেছি যে যুগ্মাক্ষর বা বদ্ধধ্বনির মাত্রা হয় এমন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা এরকম হয়তো দেখে থাকবেন, কিন্তু সংক্ষেপে এটা এরকমই হয়। অর্থাৎ যে ছন্দের যুগ্মধ্বনি বা বদ্ধাক্ষর সবসময় এক মাত্রার হয়, তাকে হচ্ছে স্বরবৃত্ত ছন্দ বলা হয়। এই হলো স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং সংজ্ঞা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আউলের মুখে বাউলের মুখে ভক্ত কবিদের গানে মেয়েদের ছড়ায় বাংলাদেশের চিত্রটাকে একেবারে শ্যামল করেছে রেখেছে। এই যে স্বরবৃত্ত ছন্দ, এটাকে আবার বলা হয় যে লোকছড়ার ছন্দ বলা হয়। কারণ যত ধরনের ছড়া আছে, সমস্ত ছড়া এই স্বরবৃত্ত ছন্দে রচিত হয়েছে। সত্যেন্দ্রনাথ দত্তকে বলেছেন নিরক্ষরের ছন্দ। আমরা যত ছন্দগুলো বিশ্লেষণ করব, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আর সহজ হবে। একটা কবিতা দিচ্ছি, এখানে 4টি লাইন দেওয়া হয়েছে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, সন্ধ্যা রাতের অন্ধকার আজ জোনাক পোকায় স্পন্দমান, বাংলা থেকে দেখতে এলাম মরুভূমির গোলাপ ফুল, ইরান দেশের শকুন্তলা কৈশ তোমার রূপ অতুল। এখন আমরা এটা দেখব এটা কোন ছন্দের। তো আমাদের ছন্দটা বিশ্লেষণ করার আগে আমাদের আগে পর্বে ফেলতে হবে, দেখতে হবে যে উচ্চারণের বিরতি এখানে কোথায় ঘটে। আমরা একটু দেখি যে আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, সন্ধ্যা রাতের অন্ধকার আজ জোনাক পোকায় স্পন্দমান, বাংলা থেকে দেখতে এলাম মরুভূমির গোলাপ ফুল, ইরান দেশের শকুন্তলা কৈশে তোমার রূপ অতুল। এখানে আমরা দেখলাম এই যে এই ছন্দটি 4টি পর্বে বিভক্ত। অর্থাৎ এটি যে আমরা স্বরবৃত্ত ছন্দের যে 4টা দেখেছি, যে স্বরবৃত্ত ছন্দের পর্ব সংখ্যা হয় হচ্ছে 4টি। এবার দেখি যে এর মাত্রা বিশ্লেষণ করে কতটি মাত্রা হয়। দেখুন, আজ কে, আজ কে, আজ
এখানে তারপরে আর যাওয়া যাচ্ছে না, থেমে যাচ্ছে। আজ কে রস্যই আছে, আজকে, এর জন্য এটা আজ হচ্ছে বদ্ধাক্ষর এবং কে হচ্ছে যেহেতু এখানে সর্বত্র যে ছন্দগুলো উচ্চারণ হচ্ছে মৌলিক ছন্দগুলো, তার জন্য এটা হচ্ছে মুক্তাক্ষর এবং আজ হচ্ছে বদ্ধাক্ষর। তার জন্য আমরা আজের উপরে দিয়েছি বদ্ধাক্ষর, কের উপরে দিয়েছে মুক্তাক্ষর। তোমায়, তো তো মায়, দেখতে এলাম, জগৎ, 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 আলো, নূর জাহান, সন্ধে, সন্ধে রাতের অন্ধকার আজ, জোনাক পোকায় স্পন্দমান, স্পন্দমান, বাংলা থেকে দেখতে এলাম মরুভূমির গোলাপ ফুল, ইরান দেশের শগুন, শগুন তলা কই। এখানে এই যে যে কই শব্দটা, এটাকে মনে হতে পারে যে রস্যই আছে, এটা মুক্তাক্ষর, কিন্তু না। কই, এই 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 এক অক্ষর বিশিষ্ট শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে, অন্তত কই থাকবে যেগুলো, সেই থাকবে যেগুলো, এই থাকবে যেগুলো, এগুলো সবসময় হবে বদ্ধাক্ষর। এটা একটা সূত্রের মতো মনে রাখতে হবে। কই, সেই, তোমার, রূপ, অতুল। এবার আমরা স্বরবৃত্ত ছন্দের যে সূত্র অনুযায়ী এটার মাত্রা ফেলাবো। আমরা জানি স্বরবৃত্ত ছন্দের বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষরের সবসময় এক মাত্রা হয়। তো আমরা এখানে মাত্রা ফেলাবো। আজকে তোমায় দেখতে এলাম, জগৎ আলো নূরজাহান, জগৎ আলো নূরজাহান, সন্ধ্যা রাতের অন্ধকার আজ, জোনাক পোকায় স্পন্দমান, বাংলা থেকে দেখতে এলাম মরুভূমির গোলাপ ফুল, ইরান দেশের শকুন্তলা, কৈশে তোমার রূপত। আমাদের এবার দেখতে হবে যে এখানে কতগুলো পর্ব আছে। আমাদের পর্ব সংখ্যাটা এখানে দেখা যাচ্ছে না, পর্বটা আমি এইভাবে এখন একটু স্পষ্ট করার জন্য দিয়ে দিচ্ছি। পর্বটা আপনি একটু বড় করে দেবেন যাতে একটু দেখা যায়, একবার ছোট করে দেবেন না। তো দেখা যাচ্ছে যে এখানে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এখানে প্রত্যেকটা 4 এবং 1 2 3, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। দেখা যাচ্ছে এখানে 4 যোগ 4 যোগ 4 যোগ 3, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4 যোগ 3। এটাকে আপনারা যখন বিশ্লেষণ করবেন তখন 4 চরণ বিশিষ্ট একটি স্তবক এবং যার প্রতি পর্বের মাত্রা সংখ্যা 4 এবং এর 3টি পর্বের মাত্রা সমতায় রয়েছে এবং শেষের পর্বের যে মাত্রা সেটা অসমান। এবং আপনারা এইভাবেও লিখে দিতে পারেন, যেমন 4 যোগ 4 যোগ 3, সুতরাং ছন্দটি স্বরবৃত্ত। এভাবে প্রমাণ করে তাহলেই আপনার ছন্দ হয়ে যাবে। এবং এটা কিন্তু ম্যাথের মতো, আপনি যখন এটি লিখবেন, একটি সঠিক ছন্দ বিন্যাস করবেন, তখন স্যার আপনার মার্ক কাটবে না এবং 4-এ 4 পাবেন। আমরা আর একটা ছন্দ বিন্যাস করব, সেটা হচ্ছে 2024 অর্থাৎ রিসেন্টলি যে 3rd ইয়ারের যে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের মাত্রা বিন্যাসটা করব। ছন্দ দেখব কি ছন্দ, যে কোন দেশেতে তরুলতা, কোন দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বাগম। দেখি এবার আমরা দেখব এর কয়টি পর্ব হয় এবং এর মাত্রা বিন্যাস। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল,
কোন দেশেতে চলতে গেলেই দৌলতে হয় রে দুর্বা কোমল। দুটি পর্ব। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল। কোন দেশেতে চলতে গেলে দৌড়তে হয় রে দুর্বা কোমল। এখানে দেখা যাচ্ছে যে 1 1 1 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। সম্ভবত এটা স্বতন্ত্রনাথ গুপ্তের ছড়া, যার জন্য এই ছড়ায় দেখা যাচ্ছে যে এটা স্বরবৃত্ত ছন্দের ছড়া। পর্ব যেহেতু এখানে 2টি, যার জন্য অনেকের এটি কনফিউশনে পড়তে পারে যেটি বয়ের ছন্দবর্ণ কিছু, কিন্তু না, এটি স্বরবৃত্ত ছন্দে রচিত। আজকের আলোচনায় এই স্বরবৃত্ত ছন্দ পর্যন্তই। সামনের ভিডিওতে আমরা মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।